বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রার আজকের অতিথি বাংলাদেশ সরকারের নতুন তথ্য সম্প্রচার মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। মিস্টার মিনিস্টার, স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন অনেক বছর পরে বাংলাদেশে হলো। মানুষের অনেক প্রত্যাশা আছে, মানুষের অনেক সাফারিংস আছে, কিন্তু কোনো অবস্থাতেই মানুষ আসলে আর পেছনে ফেরত যেতে চায় না। আগে সেই অপশাসন, দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, রাজনীতিকরণ এগুলো দেখতে চায় না। এবং সেই স্বপ্ন বা প্রত্যাশাটা তৈরি হয়েছিল 2024-এর 5ই অগাস্টে, কিন্তু 18টি মাস প্র্যাকটিক্যালি মানুষকে অনেক ক্ষেত্রেই হতাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সার্ভাইভ করেছি একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে, এবং আপনারা এখন রাষ্ট্র ক্ষমতায়। আমি একটু আপনার কাছ থেকেই বুঝতে চাই, এবং যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্র্যাকটিক্যালি গভর্নমেন্টের ন্যারেটিভ সেটা আপনার মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আসে, প্রকাশিত হয়, মানুষ আপনার মন্ত্রণালয়কে দেখে বোঝার চেষ্টা করে, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা, যে আসলে সরকার কী চাইছে, সরকার কোন পথে হাঁটছে। সো যাত্রাটা কেমন হলো মনে হয়? সপ্তাহ দুয়েক গেল। ধন্যবাদ তৃতীয় মাত্রাকে, ধন্যবাদ আপনাকে এবং আপনাকে অভিনন্দন। ধন্যবাদ যে আজকের এই অনুষ্ঠানে দর্শকদেরকে সামনে রেখে আপনি তৃতীয় মাত্রা এবং আপনার পক্ষ থেকে আপনি অভিনন্দন দিয়েছেন, এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ তৃতীয় মাত্রার প্রতি এবং অবশ্যই আপনার প্রতিও। আমার দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথের একটা বড় অংশ জুড়ে তৃতীয় মাত্রাও জড়িত আছে। তৃতীয় মাত্রার জন্মলগ্ন থেকেই আমি জড়িত, এবং তৃতীয় মাত্রার সম্মানিত দর্শক শ্রোতাকেও আমি সালাম জানাই। এবং মন্ত্রী হিসাবে প্রথম এখানে কথা বলতে এসে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতাও জানাই। দেশের সেই সকল মানুষদের যারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসাবে আমার পথ চলার পথকে প্রশস্ত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা বরিশাল 1 গৌরনদী এবং আগৈলঝোড়াবাসীকে, যারা অকুণ্ঠ সমর্থন দিয়ে আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছেন এবং এত বিপুল পরিমাণে ভোট দিয়েছেন যে আমার বিপরীতের অন্য সকল প্রার্থীরা সবাই মিলে যা ভোট পেয়েছে তার চেয়ে অনেক বেশি ভোট আমি পেয়েছি। আজকে আমাদের সরকারের বয়স মাত্র 2 সপ্তাহ। তো সেই বিবেচনায় মন্তব্য করার মতো সময় আসলে এখনও হয়নি, এবং কাজ বুঝে নেওয়ার জন্য যতটা সময় লাগে ততটা সময়ও এখনও আমরা পার করতে পারিনি। তবে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রথম দিন থেকেই, আমাদের প্রথম বৈঠক থেকেই আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন দেশের মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এবং এক্ষেত্রে তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে মন্ত্রী বা এমপিরা কেউ যদি দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে বিপরীত জায়গাতে চলাফেরা করেন তাহলে তিনি সে বিষয়টিকে তার পক্ষ থেকে পর্যবেক্ষণে নেবেন। তো সেই বিবেচনায় প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা, আগ্রহ এবং সিনসিয়ারিটি এবং কমিটমেন্ট প্রতিটি, বিশেষ করে মন্ত্রীদের মধ্যে একটা নতুন প্রেরণা তৈরি হয়েছে, এবং তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করাটাই হবে আমাদের কাজ। এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তথ্যমন্ত্রী হিসাবে সরকারের এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন হচ্ছে, কতটা বাস্তবায়ন হচ্ছে না, এটা নিয়মিতভাবে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকেই জনগণকে আমার অবহিত করতে হবে। এবং এভাবেই প্রতি মুহূর্তে একটা অ্যাপ্রুভাল রেটিং হবে গভর্নমেন্টের, এবং গভর্নমেন্টের এই অ্যাপ্রুভাল রেটিংটা হবে তথ্য মন্ত্রণালয়ের এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এই তৎপরতাকে কতটা নিয়মিত আমি সঠিকভাবে প্রচার করতে পারছি। আবার একই সঙ্গে প্রচারের এই সামর্থ্য এবং ক্ষমতার কারণেই অতীতে দেখা গিয়েছে যে সরকারের গুণগান গাওয়াটাই একমাত্র কাজ হয়ে দাঁড়ায়, সঠিক তথ্য সঠিক প্রচারের বদলে। এবং এমনকি সরকারি প্রচার মাধ্যম নয়, অন্যান্য স্বাধীন বেসরকারি প্রচার মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা তৈরি হয়। তো সেই কারণেই আমার মন্ত্রণালয়তেও আমরা ইতিমধ্যেই বসেছি আমাদের সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গরা, এবং আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা একটা
স্বাধীন গণমাধ্যম তৈরি করার জন্য কিভাবে ঢেলে সাজানো যায় তথ্য মন্ত্রণালয়কে, আমরা সেটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষিত ফ্যামিলি কার্ড আমরা পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছি। ঈদের আগেই হয়তো পাইলট প্রজেক্টের আওতায় যারা আসবে। এটা আপনাদের একটা কি কমিটমেন্ট আমি বলবো, এবং সামাজিকভাবে মানুষকে এম্পাওয়ার করা, নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু পাইলট প্রোগ্রামটা শুরু হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এই জিনিসটা আপনার কত দিনের মধ্যে শেষ করবেন বলে ধারণা? দেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 4,10,00,000 পরিবার। প্রতিটি পরিবারে আমরা একটা করে ওই পরিবারের নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে থাকবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রসূতি ভাতা, মেধাবী হলে পরে নারীদের বৃত্তি দেয়া, কর্মসংস্থানের জন্য বা উদ্যোগী নারী হলে পরে তাকে সহজলভ্যে ঋণ দেয়া, সব ধরনের সুবিধাই। কিন্তু পুরো ব্যাপারটাই পর্যায়ক্রমে হবে। আমরা এটাকে কেবলমাত্র ইন্ট্রোডিউস করতে চাই, এবং সবার হয়তো দরকারও হবে না, কিন্তু প্রত্যেকেরই এই অ্যাক্সেসটা থাকবে, রেজিস্ট্রেশনটা থাকবে, এবং স্মার্ট কার্ডের মাধ্যমে একটা নিউ ডিজিটাল সিস্টেমের মধ্যে তারা ইনকর্পোরেটেড থাকবে। তো এটা একটা আমাদের জন্য বড় কমিটমেন্ট ছিল। এবং যেহেতু দেশে নারী হচ্ছে অর্ধেক জনগোষ্ঠী, এবং একটা পরিবারের নারী সদস্য হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট, সেজন্য আমরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা একই সঙ্গে ফার্মার্স কার্ড, কৃষক কার্ড দিচ্ছি, সেটাও পাইলট প্রজেক্টের আমরা শুরু করব। ঈদের আগেই ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো পাইলট প্রজেক্টের কাজ। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচন পূর্বকালীন যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ী 10,000 টাকার কৃষি ঋণ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সুদে মূলে মওকুফ করে দেওয়া হবে। 25 ফেব্রুয়ারি 2026। ফলে সুদে মূলে এটা করতে গিয়ে প্রায় আমাদের প্রায় আপনার 1,500-1,500 কোটি টাকার মতো আমাদেরকে সরকারকে ভর্তুকি দিতে হবে। কিন্তু আমরা মনে করি যে ঋণ খেলাপির যে সংস্কৃতি বিগত পতিত সরকার করে গিয়েছে, এবং গুটিকত পরিবারের খাতে যেভাবে ব্যাংকগুলিকে তারা লোড করার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, তার বিপরীতে কৃষকদের এই 10,000 টাকার কৃষি ঋণ মওকুফের টাকার পরিমাণটা খুব বড় না, কিন্তু কৃষকের উৎপাদন ক্ষমতার জন্য এটা একটা অনেক বড় প্রণোদনা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের জিডিপির শতকরা প্রায় 11-12 ভাগ হচ্ছে কৃষকের অবদান, কৃষির অবদান। অপরদিকে কর্মসংস্থানে কিন্তু এটা প্রায় 45-40-এর মতো কর্মসংস্থান কৃষিখাত থেকে আসে। অতএব কৃষি ঋণ মওকুফ এবং কৃষক কার্ড, এই দুইটি শুধুমাত্রই কিন্তু কল্যাণের জন্য না, এটা কিন্তু মূলত অর্থনীতির মূল স্রোতকেও কিন্তু অনেক প্রবাহিত করবে এবং অনেক বেশি অনেকটা অন্তর্ভুক্তিমূলক গতি সৃষ্টি করবে, এবং যা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু জাতীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনবে। একই সঙ্গে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা মন্ত্রণালয় থেকে আমাদের যে নিয়মিত ভিজিটি কার্ড দেওয়া হতো, সেটারও আমরা পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। এবং এই কার্ড নিয়ে একটা দুর্নীতি সারা দেশে আছে, যার পাওয়ার কথা না সে পাচ্ছে, যার পাওয়ার কথা সে পাচ্ছে না। অনেক সময় ওই যে রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিবেচনায় একজনই হয়তো অনেকেরটা নিয়ে নিচ্ছে, এক ব্যক্তি একাধিক সুবিধা গ্রহণ করছেন। তো ফলে এটাকে আমরা রিশাফেল করতে চাচ্ছি, এবং এই তালিকাটা যাতে পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, এবং যথাযথ ব্যক্তিবর্গই যাতে পায়, এ ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সরকারের এই কয়দিনের মধ্যেই আমরা এই কয়টা উদ্যোগ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছি, এবং আশা করি যে পর্যায়ক্রমে আমরা এই সুবিধাগুলি তাদের কাছে পৌঁছে দিতে পারবো, যা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমার মন্ত্রণালয়ের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে মূলত আমাদের কমিটমেন্ট হচ্ছে গণমাধ্যমের পর্যায়ক্রমে স্বাধীনতা দেয়া। আপনি এবং সম্মানিত দর্শকরা খুব ভালো করে জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা মানেই কিন্তু যে কোনো ধরনের তথ্যকে প্রচার করার ক্ষমতা, সেটা বিকৃত তথ্য হোক, সেটা মিথ্যা তথ্য হোক, সেটা ভুল তথ্য হোক, অপতথ্য হোক। অতএব আমরা যে আগের থেকেই কোনটা সঠিক তথ্য আর কোনটা অপতথ্য, কোনটা ভুল তথ্য এবং কোনটা বিকৃত তথ্য, এই সংজ্ঞাগুলি যদি নির্ধারণ করে না নেই, এবং সেই আলোকে যদি আমরা স্বাধীনতা চর্চার সীমানাটা যদি নির্ধারণ করে না নেই, তাহলে স্বাধীনতা আমাদের জন্য বোঝা হয়ে যেতে পারে। এখানে গত কিছুদিন ধরে আপনি মন্ত্রী হওয়ার
পর থেকেই আমি লক্ষ্য করছি যে বিভিন্ন অনুষ্ঠানে যখনই আপনি কথা বলছেন, আপনি বলছেন যে জবাবদিহিতার একটা কাঠামো দাঁড় করাতে হবে। এবং নিঃসন্দেহে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি সব জায়গায়, কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে গণমাধ্যমের জবাবদিহিতার প্রসঙ্গটা আমি দেখছি যে আলোচনার মধ্যে নিয়ে আসছেন। আপনার আইডিয়াটা কি, মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক এই মুহূর্তে আপনাকে সুনির্দিষ্টভাবে আইডিয়াটা কাঠামোবদ্ধ করতে পারিনি বা বলতে পারবো না, কিন্তু বা আপনি কি বোঝাতে চাইছেন? আমি ওটাই বলছিলাম একটু আগে, যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, তথ্য জগতের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে মানুষকে গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ, গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ। এবং আমার জানা মতে আপনার প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এটা নিয়ে গবেষণা করেছেন, আপনারা কাজ করেছেন। তো ফলে সাধারণ মানুষকে এই সুরক্ষা দেওয়ার দায়িত্বও কিন্তু সরকারের এবং তথ্য মন্ত্রণালয়ের। অতএব এই সুরক্ষাটা দিতে গেলেই কিন্তু আমাকে একটা রেগুলেশন দরকার, এবং কোনটা তথ্য এবং কোনটা অপতথ্য তার একটা সংজ্ঞা নির্ধারণ করতে হচ্ছে, এবং সংশ্লিষ্ট অংশীদারকে নিয়ে আমার এ ব্যাপারে একটা জবাবদিহিতার একটা কাঠামো তৈরি করতে হচ্ছে। এই কারণেই আমি বারবারই এই কথাটা বলছি যে এটা সাংবাদিকদের মধ্য থেকেই, গণমাধ্যমের কাছ থেকেই তাদেরকে সাথে নিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে চাই। কারণ একবার যখন এই সীমানাটা আমরা নির্ধারণ করে ফেলতে পারবো এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশীদারদেরকে সাথে নিয়ে তৈরি করে ফেলতে পারবো, তখন কিন্তু স্বাধীনতা দেয়া অথবা না দেওয়ার যে কাজটা, এটা কিন্তু তখন খুব দৃশ্যমান হবে। এবং স্বাধীনতা দেয়া ছাড়া কিন্তু তখন সরকারের আর কোনো কাজ থাকবে না। এ কারণে আমি বারবার কথাটা বলছি, মূলত আমি স্বাধীনতাকে নিশ্চিত করার জন্যই কিন্তু আমি গণমাধ্যমের জবাবদিহিতার এই কাঠামোটার কথা বলছি, যা তারাই তৈরি করবে। কিন্তু আমি যেহেতু চাই যে পরিধির মধ্যে আর যেন কোনো বাধা না থাকে, এবং তথ্য মন্ত্রণালয় কেবলমাত্র এটা ফ্যাসিলিটেট করবে। এবং এখানে যাতে অন্য কোনো সংস্থা, অন্য কোনো মন্ত্রণালয়, অন্য কোনো কর্তৃপক্ষ এখানে যাতে প্রবেশ করার কোনো সুযোগ না পায়, আমরা সেই ধরনের একটা কাঠামোতে যেতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন, সম্মানিত দর্শকরাও নিশ্চয়ই জানেন, যে আমরা বিশ্বব্যাপী একটা তথ্য প্রযুক্তির কারণে আমরা একটা রূপান্তরিত প্রক্রিয়ার মধ্যে আছি, এটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে ডিভাইস বেসড আমাদের সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া, যেটাকে আমাদের ধরেন আমাদের ব্যাংকিং বলেন, আমাদের স্কুল কলেজ, আমাদের পেশা, বেতন ইত্যাদি সব ব্যাপারেই কিন্তু ধীরে 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 আমরা কিন্তু একটা ডিভাইস বেসড নতুন জগৎ, এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন বেশ প্রভাব বিস্তার করছে। এর সঙ্গেই এই আপনার ইন্টেলিজেন্সের এই যে অর্গানাইজড ইন্টেলিজেন্স, যেটা আমরা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করি, তার সর্বোচ্চ উত্তরণটা হয়ে গেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা নিজেই স্বয়ংক্রিয়ভাবে বুদ্ধিমত্তা চর্চা করতে পারে, এমনকি বুদ্ধিমান মানুষের সঙ্গেও সে বিরোধে লিপ্ত হয়ে যেতে পারে, সহযোগিতাও করতে পারে। ফলে এই সমস্ত প্রপঞ্চগুলি এবং এই সমস্ত উপাদানগুলি কিন্তু আমাদের সমাজ জীবনে বা আমাদের ইকোসিস্টেমে একটা নতুন নতুন কম্পোনেন্ট। অতএব এই কম্পোনেন্টগুলিকে আমরা কি করে সমৃদ্ধির কাজে লাগাতে পারি, সেটা আমাদেরকে সবচেয়ে গভীর মনোযোগের সঙ্গে ভেবে ভেবে বের করতে হচ্ছে। এবং সে কারণেই আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে আমরা খুব বিশেষভাবে গুরুত্ব দিয়েছি যে গণমাধ্যমকে, তথ্য মন্ত্রণালয়কে, সম্প্রচার মন্ত্রণালয়কে, বিভাগকে সময় উপযোগী করার জন্য আমরা সঠিক এক্সপার্টদেরকে নিয়ে আমরা প্রথমেই একটা পরামর্শ মধ্যে যাব, জ্ঞান বিনিময়ের মধ্যে যাব, এবং তাদের দেয়া জ্ঞানের উপরে ভর করেই আমরা প্রকল্প তৈরি করব এবং তারপরে কর্মসূচি নির্ধারণ করব। এবং এভাবেই আমরা পুরাতন তথ্যের যে সংজ্ঞা, সেখান থেকে এই মুহূর্তের তথ্যের যে সংজ্ঞা, সেইখানে আমরা ফিরে যেতে চাই। যখন তথ্য মন্ত্রণালয় পাকিস্তানি কাঠামোর মধ্যে জন্ম নিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সম্ভবত আলতাফ গহর ছিলেন তখন খুব ডাকসাইটে তথ্যমন্ত্রী, এবং এটা কেবলই তিনি এটা সরকারের আজ্ঞাবহ প্রচার মাধ্যমে পরিণত করেছিলেন। এটা ছিল তার কৃতিত্ব আইয়ুব খানের আমলে। কিন্তু এখন তো তথ্যের সংজ্ঞাটা সেখানে নাই। তখন তথ্য দেওয়ার ক্ষমতাই ছিল প্রিন্ট মিডিয়ার হাউসের আর হলো আপনার পাকিস্তান টেলিভিশনের। কিন্তু এখন তো যে কোনো তথ্য বিনিময় করার জন্য নানান রকম মাধ্যম আছে, আবার নানান রকম মাধ্যম ইচ্ছা করলে ভুল তথ্য সে উৎপাদন করতে পারে, তার মতো করে সে কৃত্রিম তথ্য উৎপাদন করতে পারে, এবং ফ্যাক্টস অনেক সময় এখন অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়া তার ওই ফাঁদে পড়ে, আবার কখনো কখনো একটা সিন্ডিকেটেড ফর্মে ওটা করা হয়, যে ফ্যাক্টস
বা ট্রুথকে তারা ম্যানুফ্যাকচার করে, মানুষ এটাকে ট্রুথ হিসাবে গ্রহণ করে। নম চমস্কি এ ব্যাপারে খুব তার একটা বিখ্যাত কাজ আছে। তো সেই কারণেই এই চ্যালেঞ্জগুলি গণমাধ্যম সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ জানেন, বোঝেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কম বেশি জানি, যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসেবে গণমাধ্যমের সঙ্গে আমাকে ওঠা বসা করতে হয়েছে। এবং তৃতীয় মাত্রাকে আমি আবারও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, যে তৃতীয় মাত্রা সেই অনুষ্ঠান যে আমাকে প্রথম থেকেই গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত রেখেছে। ফলে আমি আপনাদের মতো মানুষ সহ সকলকে সাথে নিয়ে একটা সঠিক পথ নকশা তৈরি করতে চাই, যেই পথ ধরে আমরা তথ্যের নতুন সংজ্ঞার ভিত্তিতে আমরা একটা নতুন আপনার কাঠামো তৈরি করতে পারি এবং এই রূপান্তরিত নতুন সমাজ ব্যবস্থার মধ্যে খাপ খায় এমন একটা সময় উপযোগী তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় তৈরি করতে এমনি পারি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তো কতগুলো প্রতিষ্ঠান আছে, আউটলেট, যেগুলো সবাই জানে যে আপনার নিয়ন্ত্রণে। তার মধ্যে পিআইবি অবশ্যই আছে, বাট সেটা কিন্তু মূল সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। দীর্ঘকাল ধরেই একসময় তো বিটিভিকে সাহেব বিবি গোলামের বক্স বলা হতো এবং বিটিভির রিচ সারা দেশে যত বেশি, অন্য কোনো মাধ্যমে সেটা নেই, কিন্তু মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না বা মানুষ বিশ্বাস করতে পারে না। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এই বিষয়ে কোনো পরিকল্পনা, যদিও আমি জানি ইটস টু আর্লি টু আস্ক ইউ দিস টাইপ অফ কোশ্চেন, বাট আপনার কোনো ইতিমধ্যে মাথার মধ্যে কিছু আপনি নিয়েছেন কিনা যে এই দুটো প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে বিশ্বাস। ইভেন আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি ভয়েস অফ আমেরিকার দিকে তাকাই, আমরা যদি বিবিসির দিকে তাকাই, এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত স্বাধীনভাবে প্রতিষ্ঠানগুলো কাজ করে এবং সারা পৃথিবীব্যাপী তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। সেই জায়গায় আপনি কি প্ল্যান করছেন? আপনি ঠিকই বলেছেন, এটা মানুষের অত্যন্ত মনোযোগের জায়গা। এবং আমি নিজেও দীর্ঘদিন একটা বৈরী পরিবেশে, যেহেতু আমার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার চর্চা করতে হয়েছে, ফলে বিটিভি এবং রেডিওকে মানুষ কীভাবে দেখে আমি তা জানি। ঘটনা পরম্পরায় আমি আজকে সেই বিটিভির জন্যই আমাকে এখন জবাবদিহিতা করতে হবে। এমনকি এটা খুবই আইরনি যে বিটিভি ভবন আগুন দেওয়ার মামলার সম্ভবত 5 নম্বর আসামি আমি। এবং এখন সেই বিটিভি ভবনকে আবার নতুন করে দাঁড় করানোর দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে। অতএব বিটিভি বা রেডিও কী জিনিস এবং মানুষ এটাকে কীভাবে দেখে এটা আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে মানুষকে এই দেখার বাইরে তার যে কাঙ্ক্ষিত বিটিভি বা কাঙ্ক্ষিত রেডিও, সেখানে আমি কেমন করে যেতে পারি। আপনি যদি আমাকে পরিকল্পনার কথা বলেন তাহলে আমি বলবো যে আমি এখনো পরিকল্পনাটা করে উঠতে পারিনি, সময় লাগবে, সেই সময়টা পাই। যে আপনার মানে আমি বলছি যে আপনার স্বপ্নের জায়গাটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান। তবে আপনি যদি বলেন লক্ষ্যটা কি, আমি সেটা নির্ধারণ করেছি। এবং যেহেতু সারা জীবন ধরেই আমার রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি, গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা বলেছি, এবং আমি এটাকে মনে করি এটা একটা অনিবার্য অঙ্গ, সভ্যতার অনিবার্য অঙ্গ। এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, সম্পর্ক খুব সুন্দর, চমৎকার। ফলে আমি এ ব্যাপারে আমার ব্যক্তিগত সমস্ত আন্তরিকতা দিয়ে আমি কাজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমি খুবই ধন্যবাদ জানাই আমার মন্ত্রণালয়কে, সচিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ, তারপরে আমার সহকর্মী, প্রতিমন্ত্রী, সবাই এ ব্যাপারে আন্তরিক এবং আমরা ইতিমধ্যে হাত দিয়েছি। তবে আমরা সবাই এ ব্যাপারেও সজাগ যে আধুনিক এই প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে চর্চা, সেখানে যাওয়ার জন্য আমাদের মতো নীতি নির্ধারকদের যে ধরনের বিশেষজ্ঞ জ্ঞান দরকার, এখানে এই পুরো পথ নকশাটা তৈরি করতে চাইলে আমাকে একটা বড় কাজ দিতে হবে বিশেষজ্ঞদেরকে। সেখানে কমিউনিকেশন এক্সপার্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এক্সপার্ট, এদের একটা বিরাট রোল রয়ে গিয়েছে। তারপরে আপনার ডিজিটাল সমস্ত কন্টেন্ট তৈরি করার সঙ্গে সম্পর্কিত যে নতুন নতুন পেশা, সেই সমস্ত পেশায় যাদের দক্ষতা আছে তারা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে যারা অ্যাপস তৈরি করেন সেই সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের নানান রকম নতুন নতুন, যা আমাদের প্রচলিত কাঠামোর মধ্যে গৌণ, খুবই গৌণ। তো ফলে আমাদেরকে এখন দুটো কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে প্রচলিত কাঠামোকে জীবন্ত রাখা, অপরদিকে এটাকে একটা কাঙ্ক্ষিত সময় উপযোগী জায়গাতে ট্রান্সফর্ম করা। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে এতই আন্তরিক যে উনি সরকার প্রধান হিসাবে তো আমাদেরকে গাইড করছেন, এর বাইরেও
আনুষ্ঠানিকতার বাইরেও উনি এ বিষয়ে আমাকে নানানভাবে পরামর্শ দিয়ে চলছেন এবং আমি খুবই আশাবাদী যে ওনার যে মনোযোগ আর আমার যেহেতু দীর্ঘদিনের একটা প্রতিশ্রুতি আছে, ফলে আমি একটা সঠিক পরিকল্পনা শিগগিরই জাতির সামনে হাজির করতে পারবো। বিটিভিকে এবং রেডিও সহ অন্যান্য সকল গণমাধ্যমকেই একটা সঠিক জনগণের মাধ্যমে, তথ্যের মাধ্যম হিসাবে আমরা দাঁড় করতে পারবো। তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়ার যেগুলো সামনের সারির নিউজ পেপার, তাদের একটা অভিযোগ যে ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনের মাধ্যমে যে সরকারি বিজ্ঞাপনগুলো, সরকারের যে বিজ্ঞাপনগুলো যায়, এই বিজ্ঞাপনগুলো অধিকাংশ সময় রাজনৈতিক বিবেচনা থেকে অখাদ্য, কুখাদ্য পত্রপত্রিকা তাদের, যেমন আমি যদি উল্লেখ করি, যেমন ধরেন বাংলাদেশে ইংরেজি নিউজ পেপার, অফকোর্স আমরা জানি লিডিং নিউজ পেপার কারা, ডেইলি স্টার, নিউ এজ, বিজনেস স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এগুলো। কিন্তু নিউ এজ বা এই জাতীয় পত্রিকা অনেক সময় দেখা যায় 14-15 নাম্বারে, 3-4 নাম্বারে, 2-3 নাম্বারে, এমন সব পত্রিকা যাদের নাম কেউই কখনো শোনেনি, কিন্তু তারা সরকারি বিজ্ঞাপনে অগ্রাধিকারটা পায়। বাংলা পত্রপত্রিকার ক্ষেত্রেও এটা। তো এটা একটা দীর্ঘদিন যাবৎ অনিয়ম এবং একটা দুর্নীতির আখড়া হিসেবে এটা পরিণত হচ্ছে। এই জায়গাটা তো নিশ্চয়ই আপনার আগেও আপনি শুনেছেন, এই জায়গাটাতে আপনার মনোযোগ অনেকেই দাবি করবে। না, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমরা এই কয়দিন যাবৎ এটা নিয়ে বেশি মোকাবেলা করছি। আমি প্রথম দিনই মন্ত্রণালয় যাওয়ার আগেই আমি জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম। জাতীয় প্রেস ক্লাব হয়ে তারপরে দেখেছি, এবং আমি তখন থেকেই সাংবাদিকদের মধ্যে এ বিষয়ে নানান রকম মত পেয়েছি। বিশেষ করে যারা পাচ্ছেন তারা যেমন এটাকে বহাল রাখতে চান, আবার যারা পাচ্ছেন না তারা এটা পেতে চান। তাদের অভিযোগ তাদেরকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। যারা পাচ্ছেন তারা মনে করেন যে তাদের এটাকে বহাল রাখতে হবে, তারা যাতে রাজনৈতিক আক্রোশের শিকার না হন। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটাকে একটা নীতিমালার উপরে দাঁড় করতে হবে, কারণ এই বিজ্ঞাপনের এই সুযোগ সুবিধাগুলি অথবা যে ফিল্মের জন্য অনুদান দেওয়া হচ্ছে, এবং তাতে সরকারও লাভ হয় না, কারণ একটা যে পত্রিকার কোনো সার্কুলেশন নেই সেখানে সরকারের বিজ্ঞাপনটা যাচ্ছে, সেটা কোনো কার্যকর হচ্ছে না। তো সেই কারণে পাবলিক মানি ব্যবহার করার যে একটা লক্ষ্য, যেটা জনগণের কল্যাণের জন্য তোমাকে ব্যবহার করতে হবে, এবং এটাকে ব্যবহার করার তো একটা নীতিমালা থাকে। এবং এখানে আরেকটা জিনিস যার আপনার অবগতির জন্য আমি মানে আপনার বুঝতে সুবিধা হবে, যে এইসব অনেক যেগুলো হয়তো 2-4-5টা কপি ছাপা হয়, অনেক সময় সরকারি বিজ্ঞাপন কোনো ডিপার্টমেন্ট বা কোনো মন্ত্রণালয় ওই যে দুর্নীতির একটা অংশ, এটা ওই যে একটা হয়তো পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে কোনো একটা টেন্ডারের জন্যে, এমন সব পত্রিকায় দেওয়া হচ্ছে যে মানুষের নজরে পড়ে না। দেখানো হলো আমি বিজ্ঞাপন দিয়েছে, আমার এই কয়টা টেন্ডার সাবমিট হয়েছে, ওর মধ্যে থেকে আমি দিয়ে দিলাম। তো এই দুর্বলতাগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এবং যারা বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছেন ন্যায্যভাবে অথবা অন্যায়ভাবে যাই হোক, তারা নিজেরাই কিন্তু এই ত্রুটিগুলি ধরিয়ে দিয়েছেন। আবার যারা বেনিফিট পাচ্ছেন তারাও কিন্তু গণমাধ্যমের একটি অংশ। ফলে আমাদেরকে কিন্তু এক্ষেত্রে বেনিফিশিয়ারি এবং যারা বঞ্চিত তারা উভয় যেহেতু গণমাধ্যম বা সাংবাদিকতার সঙ্গে জড়িত, ফলে তাদের সঙ্গে আমরা প্রথমত একটা পরামর্শের ভিত্তিতে আমরা একটা নীতিমালা তৈরি করব। কারণ নীতিমালার বাইরে যারা পড়বেন তারা যাতে কোনো ধরনের নয়েজ তৈরি করতে না পারেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হিসেবে আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। কারণ আপনি জানেন যে আমাদের দেশের পলিটিক্যাল প্রসেসকে আমরা এখনও ওরকম স্বচ্ছ করতে পারিনি। ফলে যে কোনো নয়েজ তৈরি করার মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, একটা আনফেয়ার কম্পিটিশন থাকতে পারে। তো সেই কারণে, আর বিশেষ করে গণমাধ্যমের মধ্যে এই বিভক্তিটা কোনোভাবেই আমরা চাই না। তো ইতিমধ্যেই আমি যখন দায়িত্ব নিয়েছি তখন 21শে ফেব্রুয়ারির ক্রোড়পত্রের তালিকা করা ছিল, রেডি করা ছিল, অথবা আমার কিছু করার নেই। স্বাধীনতা দিবসের ক্রোড়পত্র নিয়ে আমি অলরেডি কাজ করতে বসেছি। ফলে আমাকে খুব দ্রুতই নীতিমালার উপরে দাঁড় করিয়ে এই কাজটা করতে হবে, এবং আমি ইতিমধ্যেই সিনিয়র সাংবাদিকদেরকে বলেছি আমি তাদের সহযোগিতা চাই বিজ্ঞাপনের ক্ষেত্রে। তাই আবার অপরদিকে ধরেন নানান রকম অনুদান দেওয়া হয়, নানান রকম অনুদান ফিল্মের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, ফিল্মে দেয়, আপনার টেলিভিশনের শিল্পীদেরকে দেয়। এই অনুদানগুলি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একই রকম নীতিমালার একটা অভাব আছে। মনে হয় যেন এটা আপনার একটা ব্যক্তিগত তহবিল, অর্থাৎ যে যার খুশি মতো এটা দেয়া যেতে পারে। এটা কিছুটা তোষামতকারীদেরকে লালন পালন করার একটা তহবিলে পরিণত হয়ে গিয়েছিল। এটা যে জনগণের জন্য কল্যাণে করতে হবে এবং তার জন্য নীতিমালা দরকার, এটা একেবারেই নাই। তো খুব দ্রুত এই জায়গাগুলিতে আমাদেরকে হাত দিতে হবে। একই রকম পরিস্থিতি বিরাজ করছে অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েও। যার পাওয়ার কথা সে কার্ড পায় নাই, একজন যোগ্য সাংবাদিক। আবার যার হয়তো
ওরকম ক্রেডেনশিয়াল নাই, তাকে অ্যাক্রেডিটেশন দিয়ে বসে আছে। তো আমি সমস্যাগুলিকে যে কোনোদিন সাংবাদিকতা করেনি তাকেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছে এবং এই অ্যাক্রিডিটেশন কার্ডের সূত্র ধরে। সেই আপনি তো নিজেও বোঝেন যে আমি রাজনীতিবিদ হিসাবে যাই বলি না কেন, এখন মন্ত্রী হিসাবে সংবাদ গণমাধ্যমের এই অনিয়মগুলি কথা বলার সময় আমাকেও খুব কেয়ারফুল থাকতে হয় যাতে কোনো মন্তব্যকে কেউ আবার গণমাধ্যম বিরোধী মন্তব্য হিসেবে না চিহ্নিত করে। অতএব আমি প্রথমেই চেষ্টা করছি যে সমস্যাটা যদি গণমাধ্যমের হয়ে থাকে তাহলে গণমাধ্যমের নেতাদের কাছ থেকে আমি আগে শুনতে চাই, তারপর তাদেরকে কোট করে আমি নীতিমালাটা তৈরি করতে চাই। যে কারণে আমি এখন পর্যন্ত সমস্যাগুলি বোঝার পর্বে আছি, পরিকল্পনার পর্বে আর একটু পরে প্রবেশ করব। আর ক্রোড়পত্রের ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বিবেচনার মধ্যে রাখবে। এটার যে ডিজাইন করা হয়, যে কন্টেন্ট দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এটা পড়ে বলে আমার মনে হয় না। সো এখানে এটা একটু গুণগত পরিবর্তন আনা যায় কিনা ডিজাইনিং এবং কন্টেন্টের ক্ষেত্রে, যে মানুষ এটা কালেকশনে রাখতে পারে বা পড়তে পারে সেই জায়গায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ আপনাকে। টিপিক্যাল ফরম্যাটে থাকে, একটা খুব প্রচলিত এবং খুব যান্ত্রিক একটা। এরপরে যেহেতু সাংবাদিকদের প্রশ্নটা এসছে, গত 18 মাসে অনেক মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে এবং অন্যান্য পেশার ব্যক্তিবর্গের বিরুদ্ধে। রাজনীতিবিদদের মধ্যে অনেকগুলো যথাযথ মামলা, অনেকগুলো যথাযথ নয়। কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে যেটা সারা দেশেই অনেকে এখনও জেলে আছেন, কেউ পালিয়ে আছেন। সাংবাদিকদের পক্ষ থেকে সবাই না হলেও অনেকেই মনে করছেন যে এটা বিষয়টা নজর দেওয়া উচিত, যে যারা মিথ্যে মামলায়, মানে হয়তো তিনি চাটুকারিতা করেছেন, তোষামত করেছেন বা অন্য সুবিধা নিয়েছেন, কিন্তু তিনি আসলে মার্ডারটা করেননি, কিন্তু তিনি মার্ডার কেসে আসামি। এই জায়গাগুলোতে আপনি জানেন যে বিভিন্ন মহল থেকে কথা উঠতে শুরু করেছে। আপনি এবং এটা যেহেতু আপনাকেই নজর দিতে হবে, মানে অন্যান্য মন্ত্রণালয় অবশ্যই এর সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। যে ইতিমধ্যেই আমি এ ব্যাপারে মামলার তালিকাগুলিকে হাতের মধ্যে নিয়ে এসেছি এবং এটাকে শ্রেণীবদ্ধ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাকে ডেকে এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছেন যে কোনোভাবেই যাতে কোনো সাংবাদিক যাতে কোনো হয়রানির মধ্যে না পড়েন এবং কোন কোন মামলা হয়রানিমূলক হয়েছে সেটাকে চিহ্নিত করা এবং তাদেরকে খুব দ্রুত সেখান থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে যা যা করা। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে ব্যাপারে বৈঠকও করেছি ইতিমধ্যেই। যেহেতু আমাদের লক্ষ্যের দিক থেকে, নীতির দিক থেকে আমরা একটা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমকে আমরা যেহেতু সুরক্ষা দিতে চাই, ফলে এই ধরনের যে কাজটা ঘটেছে বাংলাদেশের রাজনীতির যে অপসংস্কৃতি তার অংশ হিসেবেই ঘটেছে। একদল যেমন বাড়াবাড়িও করেছেন, আরেক দল আবার সেই সুযোগে প্রতিহিংসারও ব্যবহার করতে চেয়েছেন। তো আশা করি খুব অল্প সময়ের মধ্যেই মামলা সংক্রান্ত জটিলতাগুলিকে আমরা সমাধান করে ফেলতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার একটা মিডিয়া রিফর্ম কমিশন করেছিলেন এবং কমিশন প্রধান ব্যক্তিগতভাবে আপনারও ঘনিষ্ঠ বন্ধু। সো এই কমিশন রিপোর্ট, তিনিও হতাশ ছিলেন। বিগত সরকার যারা কমিশন করলেন তারা আসলে প্র্যাকটিক্যালি কমিশন রিপোর্টকে খুব একটা আমলে নেননি, কিছুই করেননি। সেই অর্থে উপদেষ্টা যিনি ছিলেন, একজন উপদেষ্টা বলেছেন যে তিনি আসলে কিছুই করতে পারছেন না, কারণ তার কথা ব্যুরোক্রেটসরা শোনেন না। সো আমি একটু জানতে চাই যে কমিশন, আপনি সম্ভবত আমাদের একাধিক আলোচনায় বা একটি আলোচনায় তো ছিলেনই আপনি এই মিডিয়া রিফর্ম সংক্রান্ত বিষয় নিয়ে। সো আপনি এই জায়গাটাতে কতটা, মানে ওই কমিশনের রিপোর্টকে আমলে নেবেন, না নতুন করে কোনো কমিশন করবার চিন্তা করছেন, বা কমিশন ছাড়াও কী ধরনের পরিকল্পনা আছে, যে গণমাধ্যমের কী ধরনের সংস্কার আসলে দরকার? কারণ গণমাধ্যম একদিকে পত্রিকা, একদিকে টেলিভিশন, রেডিও আছে, অনলাইন পোর্টাল আছে, ইনফর্মালি অনেক এখন দাঁড়িয়ে গেছে এবং তারাও সিটিজেন জার্নালিজম বলে একটা জার্নালিজম তৈরি হয়েছে। এই জায়গায় আসলে কী ধরনের ভাবনা? এবং গণমাধ্যম সংস্কার কমিশনের দুটো প্রধান তারা ড্রাফট করেও দিয়েছিলেন, দুটো লয়ের, একটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন আর একটা হচ্ছে সাংবাদিকতা সুরক্ষা আইন। সেই বিষয়ে কমিশন প্রধান নিজেও বেশ কয়েকবার জোর দেবার চেষ্টা করেছেন। জি, আমি সৌভাগ্য আমার যে তথ্য কমিশন সর্বশেষ যেটা করা হয়েছিল, গণমাধ্যম কমিশন রিফর্ম কমিশন যেটা করা হয়েছিল, তার প্রধান ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কামাল আহমেদ সাহেব। তো ফলে যখন কাজ চলছিল তখনও আমি তার সঙ্গে অনেকবার মত বিনিময় করেছি রাজনৈতিক কর্মী হিসাবে, আমার বন্ধু হিসাবে, এবং আমি তখনই রিপোর্টটাও হাতে নিয়েছি, তখনই পড়েছি। তখন তো আমি জানতাম না যে আমি তথ্যমন্ত্রী হব,
তো আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে আবারও দ্বিতীয়বারের মতো এখন পাঠ করছি এবং মন্ত্রণালয়কেও আমি পরামর্শ দিয়েছি, নির্দেশ দিয়েছি যে কোথায় কোথায় আমাদের ঐক্যমত আছে এবং কোথায় কোথায় আমাদের ক্লারিফিকেশন দরকার আছে। এই কাজটা শেষ হলেই আমরা বিলুপ্ত রিফর্ম কমিশন, তথ্য রিফর্ম কমিশনের সঙ্গে আমরা একটু বৈঠকে বসবো। কোনো জিনিসকে গ্রহণ করার আগে অথবা কোনো জিনিসকে নাকচ করার আগে একটা সঠিক স্টাডি যাতে মিস না করি আমরা, এখন সেই কাজটাতেই আমরা মনোযোগ দিয়েছি। এবং আমি অবশ্যই বিশ্বাস করি, যতটুকু আমি দেখেছি যে রিফর্ম কমিশনের যে প্রতিবেদন, তাতে আমাদের অনেক কাজ এগিয়ে আছে, অনেকটাই কাজ এগিয়ে আছে। আমি এই ক্ষেত্রে ধন্যবাদ জানাই। বাকিটাকে আমরা সময় উপযোগী করে দাঁড় করব। আমরা যেহেতু একটা রাজনৈতিক সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছি এবং আবারও জনগণের ম্যান্ডেট ধরে রাখতে চাই, ফলে আমাদের পথ নকশাটা ন্যাচারালি একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপের সঙ্গে মিলবে না। কিন্তু স্পিরিটের দিক থেকে আমি মনে করি যে বিলুপ্ত তথ্য রিফর্ম কমিশনের যে প্রস্তাবনা মোটামুটি মোটা দাগে ঠিক আছে, আমরা একসঙ্গে চলতে পারবো। একসময় যখন সেনা শাসন ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি এবং সেই সময় আপনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তখন গণমাধ্যমে এক ধরনের স্বাধীনতা সংকটে ভুগত। তথ্য মন্ত্রণালয় থেকে এক ধরনের প্রেস অ্যাডভাইস আসতো পত্রপত্রিকাগুলোর কাছে। তো সেটা একটা সময় গেছে। 91 সালে যখন আপনারা সরকার গঠন করলেন, তারপর থেকে ধীরে ধীরে কিছু আইন কানুনও পরিবর্তন আসলে গণমাধ্যম বেশ স্বাধীনতা ভোগ করতে শুরু করলো। কিন্তু শেখ হাসিনার 15 বছরে এই স্বাধীনতা অনেকখানি খর্ব হয়েছে নানাভাবে এবং গণমাধ্যম নিজেও অনেকটা সেলফ সেন্সরশিপের মধ্যে গেছে। নিজেরাও অনেক সময় সরকারের সঙ্গে গলাগলি করে থাকবার চেষ্টা করেছে বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের জন্য। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই যে ওই আমলের আমাদের যেটা অভিজ্ঞতা, যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা বা সরকারি ইচ্ছে বাস্তবায়নের জন্য নানা মহল থেকে অ্যাডভাইস আসতো, কখনো তথ্য মন্ত্রণালয় থেকে, কখনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে, কখনো বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে। গণমাধ্যমের পক্ষে বুঝে ওঠা সম্ভব না যে কোনটা আসলে রক্ষা করতে হবে, কে ক্ষমতাবান, আসলে কারটা তার শোনা দরকার। তো একটা বিশৃঙ্খল অবস্থা ছিল এবং ওটা আরও নানামুখী চাপ আসলে গণমাধ্যমকে আরও সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তো এই জায়গায় আমি জানি না, এখানে আপনি নিশ্চয়ই মনে করেন এবং বিশ্বাস করেন যে এটা শুধুমাত্র তথ্য মন্ত্রণালয়ই করা উচিত, বাট অবশ্যই এখানে প্রাইম মিনিস্টার একটা নিজেরও তারও ইচ্ছা বা তার সঙ্গে এই জায়গায় আপনার কোনো আলোচনা হয়েছে কিনা যে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসা দরকার? আমি আগেও আপনাকে বলেছি যে এই কারণেই কিন্তু আমরা বারবারই বলছি যে আমরা যদি জবাবদিহিতার পরিধি সীমানাটা নির্ধারণ করে ফেলতে পারি, এরপরে কিন্তু এটাকে রেগুলেট করাটা খুব সহজ ব্যাপার। কারণ কিভাবে রেগুলেটেড হবে সেটা তো তখন জবাবদিহিতা চর্চার কাঠামোর মধ্যেই থাকবে। তো সে কারণেই আমি স্বাধীনতা চর্চার আগেই, স্বাধীনতা চর্চা করার জন্যই জবাবদিহিতার কাঠামোটা কেমন হবে এটা আমি গণমাধ্যমের কাছ থেকে বারবার প্রত্যাশা করছি। এবং একবার যখন এটা হয়ে যাবে তখন কিন্তু নিয়ন্ত্রণের প্রশ্ন কিন্তু আর আসবে না, বরঞ্চ এটাকে নিয়ম মাফিক রাখার একটা প্রশ্ন দেখা দেবে যে আমাদের সকলের নির্ধারিত নিয়মের মধ্যে কে আছে কে নাই। আমার অভিযোগ আমি কোথায় জানাবো? মানুষ গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ কোথায় জানাবে? আবার গণমাধ্যম সে যখন একটা প্রেসারে থাকে, যে ভিকটিম হবে সে কোথায় যাবে এবং সেটাকে রিজলভ হবে কিভাবে, এবং সেখানে কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। এই যে প্রাতিষ্ঠানিক একটা পদ্ধতিকে দাঁড় করানো, এটা যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমি মনে করি যে এই স্বাধীনতা খর্ব করা, নিয়ন্ত্রণ করা, অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর প্রভাব, এগুলি কিন্তু তখন আর দেখার কোনো প্রশ্ন থাকবে না। আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং আমি খুবই আশাবাদী, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এ ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন, তাতে আমি নিশ্চিত যে আমরা একটা নির্দিষ্ট যথাযথ সময়ের মধ্যেই আমরা এই ব্যাপারে একটা দৃশ্যমান উন্নতি দেখাতে পারবো। আমরা একটু মূল মানে আপনার মন্ত্রণালয়ের বাইরে যাবার একটু বড় পরিসরে আলোচনাটা করতে চাই। 3 ধরনের চ্যালেঞ্জ যদি আমরা আলোচনা করি, একটা হচ্ছে যে এই সরকারের জন্যে রাজনৈতিক চ্যালেঞ্জ, যাদেরকে নির্বাচনে মোকাবেলা করে বা যারা আপনাদের সঙ্গে বিরোধিতা করে এখন বিরোধী দলের সংসদে পড়ছে, অনেকে ধারণা করছেন যে সংসদটা এবার খুব উত্তপ্ত থাকবে এবং তাদের সংসদের ভেতরে বাইরে 2 জায়গায় শক্তি প্রদর্শনের চেষ্টা তারা করবে।
আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করবে এই সময়টাতে, কারণ কতদিন তারা বাইরে থাকবে। এটা একটা ডোমেস্টিক পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যদি আমরা দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনৈতিক একটা বড় সংকটের মধ্যে সরকার ইতিমধ্যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়টা 3 বছর পিছিয়ে দেবার আবেদন করে, কিন্তু এখানে আবার একটা বড় প্রশ্ন আছে যে এই 3 বছর কি শুধু সময় পাস করবার জন্যে না প্রস্তুতি নেবার জন্যে। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এবং এর মধ্যে এখন মধ্যপ্রাচ্যে যে অবস্থা, যুদ্ধাবস্থা, সেটা সংকটকে আরও গভীর করে তুলবে। আরেকটা হচ্ছে যে কূটনৈতিক চ্যালেঞ্জ, বিশ্ব যেভাবে নানা মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ আসলে সবাই চাইবে বাংলাদেশ তার সঙ্গে থাকুক, কিন্তু বৈরিতার যে জায়গা, বাংলাদেশ আসলে কতটা স্মার্টলি ডিপ্লোম্যাটিক্যালি পরিস্থিতিটা হ্যান্ডেল করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। আমি যদি এই 3টে চ্যালেঞ্জকে মোকাবেলা কীভাবে করবে বা চ্যালেঞ্জকে কীভাবে সরকার দেখছে, সেটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। পলিটিক্যাল চ্যালেঞ্জ বাংলাদেশের বিএনপি যেহেতু আগেও ক্ষমতায় ছিল এবং এবারে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, ফলে আমাদের একটা তো দীর্ঘ অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে পথ চলতে হবে এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আমাদের যে ভারসাম্যমূলক যে নীতিমালাগুলি নেওয়া দরকার, সেই নীতিমালাগুলি কিন্তু আমরা গ্রহণ করেছি এবং আমরা এ ব্যাপারে খুব সজাগ। যেহেতু একটা অবাধ নির্বাচন হয়েছে এবং যারা পার্লামেন্টে এসেছেন তারা বিরোধী দল বিশেষ করে এবং সরকারি দলের মধ্যে একটা জীবন্ত পার্লামেন্ট হবে, উত্তপ্ত পার্লামেন্ট থাকবে। আমাদেরকে এটা একটা ভালো লক্ষণ। যারা বাংলাদেশের জন্য কাজ করতে চান, তাদের দেশপ্রেম আছে, তারা আমরা কিন্তু এরকম একটা জীবন্ত এবং সক্রিয় আইন সভাকে যদি দাঁড় করতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিও কিন্তু ফিরে আসবে। আমাদের দলের এবারে মনোনয়ন দেওয়া এবং মন্ত্রিপরিষদ গঠন করার সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা এটা বিবেচনায় রেখেছেন এবং উনি এ ব্যাপারে খুবই সজাগ আছেন। আর বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে আমরা এখন যে পরিস্থিতিটার মধ্যে বাস করছি, সেটা অনেকটাই নতুন এবং অনেকটা জটিল। আজকে এই মুহূর্তেও মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ইউক্রেনের যুদ্ধ চলছে, পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডারে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তান ভারতের বর্ডারের উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ে ভারত আবার ইসরায়েলে সফর করে এসেছে এবং ফলে পুরো ব্যাপারটা নিয়েই আমাদের মতো দেশকে একটু গভীরভাবে চোখ রাখতে হচ্ছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মনে হচ্ছে যে তারা সঠিকভাবেই সজাগ আছেন। ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব থেকে ব্যাক করেছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের মূল মনোযোগটা কিন্তু হচ্ছে আমাদের বিদেশে আমাদের রেমিটেন্সের যে বাজার, এটা আমাদের প্রধান মনোযোগ, যাতে কোনো বৈশ্বিক সংকটই আমাদের রেমিটেন্সের বাজারকে নষ্ট করে দিতে না পারে। তারপরে তাদের নিরাপত্তা, বাজারটা ধরে রাখা এবং তাদেরকে নিরাপত্তা দেয়া, এটা আমাদেরকে প্রধান মনোযোগ হিসেবে বিবেচনা করতে হচ্ছে। আরেকদিকে বিবেচনা করতে হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের যারা অংশীদার, যারা ছিলেন বা যারা হবেন, তারা যাতে তাদের উন্নয়নের অংশীদারিত্ব ধারাবাহিকতা বজায় রাখেন, সেটা আমাদেরকে বিবেচনার মধ্যে রেখে রেখে আমাদেরকে বৈশ্বিক এবং আঞ্চলিক পরিস্থিতিতে রেসপন্ড করতে হচ্ছে। আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদের এখানে যে রপ্তানির বাজারের ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউরোপ, এবং সবচেয়ে বেশি আয়টা আমাদের ওখান থেকেই হয়। ফলে ইউরোপ এবং আমেরিকার আমাদের যে রপ্তানির বাজার, কোনোভাবেই যাতে আমাদের এই বাজার বর্ধিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই যাতে সংকুচিত না হয়, ওটাকেও মাথায় রেখে আমাদেরকে বিশ্ব রাজনীতিকে নির্ধারণ করতে হচ্ছে। আমরা একটা আমদানি নির্ভর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছি। রপ্তানির চেয়ে আমাদের আমদানিটা বেশি হয়, মূলত চীন থেকে এবং ভারত থেকে আমাদেরকে আমদানি করতে হয়। ফলে চীন ভারতের মতো এরকম আমদানির যে উৎসস্থল, সেইখানে যদি কোনো কারণে আমাদের নিত্যপণ্য যদি তারা রপ্তানি বন্ধ করে দেয় কোনো কারণে বা ক্ষতিগ্রস্ত হই কোনো কারণে আমরা, তাহলে ওটাকেও আমাদের মাথায় রাখতে হচ্ছে। ফলে আমাদের রপ্তানি, আমদানি এবং রেমিটেন্স, আমাদের বৈশ্বিক এবং আঞ্চলিক যে কোনো বিষয়কে প্রধানত কিন্তু এই তিনটাকে মাথায় রেখেই বিবেচনা করতে হয়। এরপরে হলো নিরাপত্তার প্রশ্নটা। আমাদের জন্য কিন্তু আমি মনে করি না যে নিরাপত্তার প্রশ্নটা খুব জরুরি, কারণ আমরা শক্তির দিক থেকে বা দায়িত্বের দিক থেকে আমরা বৈশ্বিক রাজনীতিতে ওই পর্যায়ে পৌঁছি না। আমরা এভাবেই দেখি এবং ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, তারা
প্রথম সফর করে এসেছেন সৌদি আরবে। এবং বাংলাদেশ তো জাতিসংঘ সাধারণ অধিবেশনে সভাপতি পদে প্রার্থী হচ্ছে। ফলে ভারসাম্যটা বজায় রেখেই কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছে। ইকোনমিক চ্যালেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে, কারণ অর্থনীতিটা যেখানে বিগত সরকার রেখে গিয়েছে এবং যেভাবে এখানে ব্যাংকিং খাত এবং এখানে আপনার সঠিক উদ্যোক্তাদেরকে যেভাবে বিপদগ্রস্ত করে দেওয়া হয়েছে এবং ঋণ খেলাপিরা যেভাবে একটা দৌরত্ব এবং প্রভাব করে রাষ্ট্রকে লুটপাট করে রেখেছে, এই পুরো ব্যাপারটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, তারপরে উপার্জন যা হবে তার একটা বড় অংশ বিনা কারণে তারা যে দেশি বিদেশি যে ঋণ তৈরি করেছে সেই ঋণগুলি পরিশোধ করতে যেতে হবে। ফলে উন্নত অর্থনীতির প্রবৃদ্ধি শুরু হলেও তার সুফল ভোগ করতে কিন্তু একটু সময় লেগে যাবে, কেননা পুরনো যে বকেয়া, সেই বকেয়াগুলি শোধ করতে একটা বড় টাইম লেগে যাবে। আরেকটা প্রশ্ন, যদিও এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনেকখানি সম্পর্কিত। আমরা আমাদের বিদেশি মিশনগুলোতে যারা যান রাষ্ট্রদূত হয়ে বা অন্যান্য বিভিন্ন পদে, অধিকাংশ সময় তারা আসলে কতটা দেশের স্বার্থ, কতটা নিজেদের স্বার্থ রক্ষা করেন, সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। বিদেশে যারা থাকেন তাদের নানা রকমের অভিযোগ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। প্রত্যেকটা হাই কমিশনই একজন করে প্রেস অ্যাটাচে থাকেন এবং তাদের আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল রাখবার সুযোগ আছে দেশের জন্যে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের মার্কেটিংয়ের জন্যে। সেই জায়গায় অতীতে আমরা যেটা দেখেছি, বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনা থেকে এক একজনকে পাঠানো হতো, প্র্যাকটিক্যালি তারা তেমন কোনো কাজ করতে পারেন না। তো এখানে যেহেতু আপনার একটা ভূমিকা রাখবার সুযোগ আছে তথ্যমন্ত্রী হিসেবে, আপনি কি এটা চিন্তা করেছেন যে এই মিশনগুলোতে নতুন অ্যাপয়েন্টমেন্ট বা যাদেরকে দেয়া হবে কী ধরনের রাজনৈতিক বিবেচনা নাকি পেশাদার এবং তাদের দক্ষতা যোগ্যতা? আমরা এমনও দেখেছি যে একজনকে পাঠানো হচ্ছে যিনি কোনো বাংলা ছাড়া অন্য ভাষায় কথাও বলতে পারেন না, তো সেটা আসলে কোনো কাজে দেয় না। সো আপনি এই জায়গাটাতে না, ইতিমধ্যেই এটা নিয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় 10টা স্টেশনে আমাদের প্রেস ইনফরমেশন ক্ষেত্রে প্রেস মিনিস্টার নিয়োগ দিতে হয়। এর মধ্যে বেশ কয়েক জায়গাতে আমাদের মন্ত্রণালয় থেকে তথ্য ক্যাডার থেকে লোক দেয়া আছে। আর যেখানে যেখানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগগুলিকে পুনর্বিবেচনা করতে আমরা বসছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা একটা নীতিমালা তৈরি করেছি যে এই পুনর্বিবেচনাগুলি হতে হবে সম্পূর্ণ জাতীয় স্বার্থভিত্তিক। এখানে অন্য কোনো ধরনের কোনো কমিটমেন্ট, অন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা বিনিময়টাকে মাধ্যম হিসেবে আমরা রাখবো না। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে একটা মানে এগুলো যেন কাউকে পুরস্কার দেওয়ার জন্য বা কাউকে ঠিক আছে কিছু করে খাওয়ার জন্য ব্যবস্থা করার হিসেবে না নেওয়া হয়। এটা কোনো পুরস্কারের বিষয় নয়, এটা জাতির পক্ষ থেকে যেটা দায়িত্ব, জাতির স্বার্থে। দুই শব্দে বলেছেন জাতীয় স্বার্থের বিবেচনাটা। তো আমরা সেই মানদণ্ডেই বিষয়টিকে পুনর্বিবেচনা করব, অন্য কোনো মানদণ্ড এখানে কাজ করে হবে না। তো আমরা একেবারে শেষের দিকে, আর 2-3 মিনিট সময় আছে, আপনি কি আর কিছু যোগ করতে চান বা দর্শকদের বলতে চান? আমার নতুন করে বলার নেই, যেহেতু আবারও প্রথম কথাটাই আবারও বলছি যে দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী হিসাবে এখন আমি যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছি। শেষ করার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। তথ্যমন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন যে এই সরকারকে সমালোচনা না করে কতদিন সময় দেওয়া উচিত আমাদের গণমাধ্যমের সঙ্গে আমরা যারা সংশ্লিষ্ট? যে এখন সমালোচনা করলে হয়তো আপনারা বললেন বসলামই না, আপনারা সমালোচনা শুরু করেছেন। সো আপনি কী মনে করেন যে কতটুকু স্পেস আপনাদের দেওয়া উচিত? আমি মনে করি যে কোনো সচেতন দেশপ্রেমিক গণমাধ্যম এ ব্যাপারে সজাগ। যদি প্রয়োজনের চাইতে কম দেন সেটা যেমন অন্যায় করা হবে, আবার প্রয়োজনের চাইতে যদি বেশি দেন তাহলে সেটাও আবার জাতির সঙ্গে অন্যায় করা হবে। আপনি যেটা বলছিলেন, থ্যাংক ইউ, ভালো উত্তর। আমি সর্বশেষ আপনার সঙ্গে কথা বলার এই সুযোগে আমি আবারও আপনার মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট সকল মহলের কাছে উদাত্ত একটা আহ্বান জানাতে চাই যে যেহেতু তথ্য পাওয়ার অধিকারটা একটা মৌলিক অধিকার এবং এই অধিকারটাকে সুরক্ষা দেওয়াই যেহেতু তথ্য মন্ত্রণালয়ের কাজ, এবং যেহেতু তথ্য বিনিময় করার যে বাতায়ন প্ল্যাটফর্ম এগুলো যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে, নতুন হয়েছে, ফলে এই নতুন প্রেক্ষাপটে এই নতুন পরিবর্তিত রূপান্তরিত ব্যবস্থাতে কি করে তথ্যের অধিকারকে সঠিকভাবে দেয়া যায় এবং
অপতথ্য থেকে, বিকৃত তথ্য থেকে কিভাবে মানুষকে রক্ষা দেয়া যায়, এই লক্ষ্যে বিশেষজ্ঞদের কাছে আমি উন্মুক্তভাবে মতামত চাচ্ছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। এক, দুই হলো যে অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি দোয়া চাই যাতে মানুষের যে কাঙ্ক্ষিত গণমাধ্যম, সেরকম একটা গণমাধ্যমের প্রেক্ষাপট আমি তৈরি করতে পারি, যা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাকে নির্দেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নতুন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র 2 সপ্তাহ হলো পালন করছেন এবং আমরা তার জন্য শুভকামনা রাখতে চাই, কারণ তার সাফল্যের সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন, গণমাধ্যমের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিবাচক ধারা, সেই প্রশ্নগুলো জড়িত। এবং আমরা চাইব যে তার সময়টাতে মানুষ যেন ভবিষ্যতে বলতে পারে যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে, গণমাধ্যমের যে প্রাতিষ্ঠানিক রূপ দরকার সেটা নানা ক্ষেত্রে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করা। গণমাধ্যম কমিশনের যে রিপোর্ট সেটা তারা পুনর্মূল্যায়ন করবেন, পুনর্বিবেচনা করবেন, বিবেচনা করে সেই রিপোর্টগুলোর যেগুলো ইতিবাচক দিক আছে সেগুলো তার সময়টাতে তিনি বাস্তবায়ন করবার চেষ্টা করবেন। স্বাধীন গণমাধ্যম একটা শক্তিশালী গণতন্ত্রের জন্য অপরিহার্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।